জীবন কাটাবি কসাইর ঘরে। এইতে পাই মুক্তির পর থেকে বেশ আলোচনায় রয়েছে নুহাস হুমায়ুনের 200 সিরিজ, আর সেই সিরিজে অন্যতম বেসুরা, যাতে দেখানো হয়েছে ছোট্ট একটি মেয়ে সুর সাধনা করছে, কিন্তু সেই সুর বেসুরো হওয়ায় বলা হয় তাকে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি মেয়েটির গলায় সুর না আসে তাহলে তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। সুরের সাধনা করা ছোট্ট মেয়েটি জানতে পারে সুরের সন্ধান পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে, আর সেই সুরের সাধনা করা সে মেয়েটি আর কেউ নয়, আমাদের চট্টগ্রামেরই মান। এই সিরিজে অন্যতম চরিত্র ডাইনি রূপে ছিলেন জয়া আহসান ও মানের মায়ের চরিত্রে ছিলেন সুমাইয়া সিমু। এমনই এক দুঃসাহসিক কাজের অভিজ্ঞতা জানতে আমরা টিম বাংলাধারা গিয়েছিলাম শিশু শিল্পী মানের কাছে। তার কাছে তার বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমি চট্টগ্রামের মেয়ে মান। আমি ক্লাস 2-তে পড়ি। আমার স্কুলের নাম স্যার মরিসবো ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আমি যখন একটু একটু কথা বলতে পারি তখন থেকে আমার মা বাবা ছড়া গান যেগুলো ওগুলো আমার মা বাবা অভিনয় করে করে দেখাতেন। তখন থেকে আমি মা বাবা যেভাবে করতেন অভিনয় ওভাবে আমি অভিনয় করতাম আস্তে আস্তে। আমি আমার মা বাবার একটি ফার্স্ট অফিসিয়াল প্রোগ্রামে আমি মাইক ধরেছিলাম এবং আমার প্রথম গানটি ছিল এমন যদি হতো। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমি অনেক নাটক ছোট গল্প করেছি একটি অডিশনের মাধ্যমে। তেমনি বেসুরার ক্ষেত্র অডিশনে নুহাস আঙ্কেল ছিলেন, রাতুল আঙ্কেল ছিলেন এবং চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করেছিলেন মাসুদ আঙ্কেল। আমার বেসুরাতে সিলেক্ট হওয়া নিয়ে অনেক বড় একটা মজার গল্প ছিল। ওখান মতো ওনারা সিলেক্ট করতে আসছিল মাত্র একটা ডায়লগের জন্য। চাচা, ও চাচা, এগুলো তো সবাই জানে, নতুন গল্প মোট টানেন। আমি তখন বলেছিলাম নুহাস আঙ্কেল শুধু কি এই গল্পটাই বলবো আর কোনো ডায়লগ নেই? আমি তো নাচ গান অভিনয় আবৃত্তি ড্রয়িং সব পারি। আমাকে রাতুল আঙ্কেল বললে একটা বেসুরা গান করে দেখ। আমি অবাক। আমি বলছি বেসুরা গান আমি কিভাবে করব? তখন অনেক চেষ্টা করেছি, তারপর কোনো মতো একবার পেরেছি। যেই আমি সুরে এসেছি তখন নুহাস আঙ্কেল বললো তোমাকে একটা চট দেওয়া হবে। এটা শুনে তুমি ভয় পেয়েছিলে? ভয় পেয়েছিলাম রিয়েলি। তারপর তুমি কি বলেছো? আচ্ছা, আমি তখন বলেছি মাকে, মা মা আমি দেখো আমি আর বেসুরা না, কি মজা। আমার মা জিজ্ঞেস করেছে কই ছিলি তুই? আমি বলি কি সারেগামাপা পামা গারেসা আরেকটা চর। সেই ঘটনাটা অনেক মজার ছিল। বিশেষ করে আমার বেশি মনে পড়ে আমাদের নুহাস আঙ্কেল অনেকবার পড়ে যেতে চাচ্ছিলেন, আমরা সবাই পড়ে যেতে চাচ্ছিলাম, তখন আমাকে রাতুল আঙ্কেল একদম কোলেই তুলে নিয়েছিল। আরেকটা মজা ছিল, কসাইরা চিন্তা করছে আমাকে কাটবে আমি গান না পারলে, তখন বটি হাত দিচ্ছিল। তার পরীক্ষার মধ্যে আমাকে একজন আঙ্কেল ডিরেকশন দিচ্ছিল, হাসো। আমি ভুল একবার শুনেছি চোখে একটা টিপ দাও, আমি সুন্দর করে ওখার মধ্যে পেছনে যখন আমি গাছের আড়াল থেকে দেখছিলাম আসলে কি করছে এটা, তখন হঠাৎ করে বাবলু আঙ্কেল এসে আমাকে খাপ করে ধরেছিল। একটা স্ক্রিপ্টও লেখা ছিল না আমাকে কামড় দেওয়ার কথা, কিন্তু আমি সাসপেন্স হয়ে ভুলে কামড় দিয়ে ফেলেছিলাম। রাতুল আঙ্কেল আমার প্যারেন্টসদেরকে কল করে বলেছিলেন যে আমার একটু ভালো করে আদর যত্ন নিতে, যেন কোনো চেঞ্জ না হয়, চুলের কালার চেঞ্জ না হয়, যেন চুল কাটিং না হয়, যেরকম আছে নর্মাল ওরকমই যেন থাকে। এখানে সবচেয়ে বেশি ফ্লেক্সিবল ছিলাম শিমু আন্টির সাথে, কারণ উনি অনেক পোলাইট, উনি আমাকে অনেক আদর যত্ন করেছিলেন এবং ওনার কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরেছিলাম আমি। আর জয়া আন্টির কথা কি বলবো, আই ক্যান এক্সপ্লেইন দ্যাট। আমি টায়ার্ড ছিলাম বলে ওনার ভ্যালুটা আমি বুঝতে পারছিলাম না। উনি আমাকে অনেকবার বলেছিল আসো আমার সাথে ছবি তুলতে আসো,
আমাকে কোলে টেনে নিয়েছিল, আমাকে বলেছিল আমার সাথে আসে একটু স্ক্রিপ্টগুলো মুখস্থ করে নিয়ে আসো। সুন্দরী জয়া আন্টিকে যখন ডায়েরি রুমে ফিরিয়ে আনা হচ্ছিল তখন আমাকে ওনার পাশে বসিয়ে রাখা হয়েছিল। আর জয়া আন্টি দেখাচ্ছে এই দেখো আমি চেঞ্জ হয়ে যাচ্ছি, এই দেখো আমি চেঞ্জ হয়ে যাচ্ছি, কিন্তু কোনো লাভ হয়নি, ভয় পেরে গেছিলাম। যখন ফিস ফিস করে ডাকে আয় কাছে আয়, তখন একটা আমার পিঠের মধ্যে সেফটি পিনও ফুটেছিল চেপে ধরার কারণে, তখন আমি কান্নাই করে দিয়েছিলাম ভয়ে। তারপরে রাতুল আঙ্কেল যেভাবে পারেন শ্যুটটা কমপ্লিট করে ব্যাকআপ দিয়ে দিয়েছিল। স্কুলের একজন টিচার আমাকে জিজ্ঞেস করছিলেন তুমি কি বেসুরা পর্বে কাজ করেছো? আমি বলি হ্যাঁ। তখন বলে কি তুমি কি ওই বেসুরা মেয়েটাই? আমি বলি হ্যাঁ। তখন বলে কি খুব সুন্দর হয়েছে তোমার অভিনয়। আমি বলি থ্যাংক ইউ। আর তাও গান না পারলে জীবন কাটাবি কসাইর করে। ছিলাম বেসুরা, গ্রাম বলে গান গে শোনা, বোন বলে ডাইনির কাছে যা, ডাইনি বলে গলা ছেড়ে গা। আমার সুর কি ভালো না নাকি তোমরা কানে শুনো না? আমার কি সমস্যা নাকি তোমরা বুঝো না? যাই করি না আমি বেসুরা। আমি সবার প্রথমে আমার ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এত ভালো বাবা মা দেওয়ার জন্য, এত ভালো আমার দুজন গ্র্যান্ডমাদারকে দেওয়ার জন্য। আলো স্যার যিনি আমি কি সিস্টারে পড়ি, আলো স্যার তো আমার অনেক যত্ন করেছিলেন, আমাকে বাসা থেকে উনি নিয়ে গিয়েছিলেন, বাসায় আবার দিয়ে এসেছেন, অনেক ভাল লেগেছে ওনার অ্যাটিটিউড। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাচ্ছি আমার কি সিস্টারের আলমগীর হোসেন আলো স্যারকে এবং আমার গানের টিচার খোকন মল্লিক স্যারকে। আলো স্যারকে অনেক ধন্যবাদ আমাকে বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য, যত্ন করে রাখার জন্য, যত্ন করে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। আমাকে এত সুন্দর করে পড়ানোর জন্য অনেক ধন্যবাদ। তারপর গানের টিচারকেও অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে গান শেখানোর জন্য এবং এত সুন্দর একটা গলার সুর আমার সাথে সৃষ্টি করার জন্য। ছাগল পায়রা সবই করি রে জবাই, আমার মা কিন্তু শিল্পী ছিলেন, তো আমার কেন জানি আই ডোন্ট নো, আমার কেন জানি মনে হয় আমি যখন আমার মেয়েকে এভাবে দেখি আমার কেন জানি মনে হয় আমার মার কিছু জিনিস মনে হয় আমার মেয়ে পেয়েছে। এবং আমার মা আমার মেয়েকে আমার মা উচ্চারণগুলো বলে দিতেন, বা আমার শাশুড়ি আমাকে যে পরিমাণ সাপোর্ট দেয় ওনাদের কথা না বললে তো এটা মানে ওর আজকের জায়গাটার জন্য অনেকের ভূমিকা আছে। আমার মেয়ে যেটা করতে চাই ওটাই করবে। হ্যাঁ, আমি যে বলবো ওকে আজকে এত ঘন্টা পড়ালেখা করতে হবে, এত কিছু করতে হবে, ওটাতে কিন্তু আমি কোনো সময় ওনাকেও বলি না, ওকে বলি না, উনিও ঠিক সেম। কারণ ওর ফিউচারটা কিন্তু ওকেই করতে হবে, তৈরি করতে হবে। আমরা জাস্ট ওকে সাপোর্ট দিচ্ছি, সে যেগুলো পারতেছে সেগুলোর জন্য আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি না। বড় হয়ে তার একটা ইচ্ছে, সে দেখতেছে মানে দেখলো যে কি অনেকজন ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সেই প্রফেশনটা সে নিজে নিজে বলতেছে, কিন্তু আমাদের কোনো চাওয়া পাওয়া এরকম নেই। সে একটা ভালো মানুষ হলেই হবে। হ্যাঁ, সে যদি লেখাপড়া করে তার যদি আয়ত্ত আসতে পারে তাহলে সে ডাক্তারই হবে। আর সে যদি ওটা না হয় তাহলে আমাদের কোনো চিন্তা নেই, কোনো সমস্যা নেই আমাদের।